আইনস্টাইন বলেছিলেন, এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না, বরং যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও নিশ্চুপ থাকে তাদের জন্য ধ্বংস হবে। ঠিক যেমন বিগত সময়ে অসংখ্য মানুষ খারাপ মানুষের খারাপ কর্ম দেখার পরেও থেকেছেন নিশ্চুপ, তুলে ধরতে পারেননি সত্যকে, বলতে পারেননি কোনো কথা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএটিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজন নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেখক, সাংবাদিক এবং আন্তর্জাতিক বিশ্লেষক আলী আহমেদ মাবরুর। তার অবশ্য আরেকটি পরিচয় রয়েছে, তিনি বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, প্রয়াত নেতা আলী হাসান মোহাম্মদ মোজাহিদের সন্তান। আমরা কথা বলবো তার সাথে, তার এবং তার পরিবারের সাথে ঘটে যাওয়া বেশ কিছু জানা অজানা দুঃসহ স্মৃতি বিষয় নিয়ে আমরা তুলে ধরবো এবং একই সাথে আমরা সমসাময়িক কিছু বিষয় নিয়েও আলাপ করার চেষ্টা করব। জনাব মাবরুর সাহেব, আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি এসএটিভির স্টুডিওতে এবং একই সাথে আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে এসএটিভির এই প্রোগ্রামে যে কথা যায়নি বলা, আপনি এবং আপনার যে টিম এবং যে দর্শক আছেন সবার প্রতি কৃতজ্ঞতা, সবাইকে ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। জি, আমি শুরুটা করতে চাই যে আপনার বাবা আলী হাসান মোহাম্মদ মোজাহিদ, তিনি হচ্ছে একজন জামাতের খুব নামকরা রাজনীতিবিদ ছিলেন বলা যায় এবং তিনি যথেষ্ট দক্ষ একজন নেতা ছিলেন, জামাতের সেক্রেটারি জেনারেল ছিলেন। তো আপনি তার সন্তান হওয়ার পরেও আপনি প্রত্যক্ষভাবে রাজনীতিতে না এসেই যে আপনার যে পরিচয়টা দিলাম, লেখক বা গবেষক, এই লাইনে আসার আসলে মূলত কারণটা কি? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আসলে আমার বাবার যে পরিচয় আপনি দিয়েছেন এটা তার দলীয় পরিচয়। এর বাইরে উনি 2001 থেকে 2006 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রীও ছিলেন। এরপরে আসলে 2006 সালের পরে থেকে তো বাংলাদেশের কনটেক্সটটা পাল্টে যায়। আমরা যদি 2007-এ দেখি তখন 1/11 হলো এবং তারপরে 2008-এর নির্বাচন, তারপরে এরপরে একটার পর একটা ঘটনা এবং 2010 সালে 29শে জুন আমার বাবা সহ তার বেশ কয়েকজন কলিগ, জামাতের অপরাপর লিডার, তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং এরপরে ওনারা আসলে আর মুক্ত হননি। ওই জেলে থেকেই তাদের শেষ পর্যন্ত চলে যেতে হয়েছে দুনিয়া ছেড়ে। তো আমি বেসিক্যালি আপনি যেই কাজ করছেন যে মিডিয়াতে, আমি এই জগতেই কাজ করেছি, আমি সাংবাদিকতা করেছি বিভিন্ন টেলিভিশন, তার আগে বাংলা পত্রিকায় কাজ করেছি, ইংলিশ পত্রিকায়ও কাজ করেছি। এটাই আমার পেশা ছিল এবং এটা আমি বলবো যে এই সাংবাদিকতায় পেশায় এসেছিলাম অনেকটা আমার বাবার কারণে। আমি আমার মনে পড়ে যখন আমার বাবা বাংলাদেশের একজন মন্ত্রী ছিলেন, ওই সময় আমি পড়াশোনা করছি বলতে আমার মাস্টার্স পড়ছি। আমার তখন স্বাভাবিকভাবে আমার ইউনিভার্সিটিতে যাতায়াত করতে হয় এটা। তো আমি আমার বাবার কাছে বললাম যে আমার তো কিছু খরচ লাগবে আর কি, তো আমি কী করতে পারি। কারণ এখানে আপনাদের একটু বলে রাখা ভালো যে ধরেন বাংলাদেশের প্রচলিতভাবে মন্ত্রী বা মন্ত্রী পরিবারে যে ধরনের জীবন যেরকম মনে করা হয়, আসলে আমরা তো ওই ধরনের কোনো কিছু করবার সুযোগও ছিল না, আব্বা এটার কোনো স্কোপও আমাদেরকে দেননি। ফলে আমি একেবারেই সাদামাটা জীবনযাপন করতে হয়েছে। তো ওই সময় যখন আব্বাকে বললাম, তখন আব্বা আমাকে সাজেস্ট করলেন যে উনি আমাকে ফাইন্ড আউট করেছেন আমি বিভিন্ন সময় এর আগেও ইরেগুলার আর কি বিভিন্ন জায়গায় লেখালেখি করতাম বা উনি হয়তো আমার কিছু টুকটাক লেখা পড়েছেন। পরে উনি আমাকে সাজেস্ট করলেন যে তুমি এই লাইনে যেতে পারো, আমাদের বিশেষ করে ইসলামিক ঘরানায় তো সাংবাদিকতা বা লেখালেখিতে লোক কম। তো উনি আমাকে এনকারেজ করলেন এবং এটা আরও আমি ভালোভাবে বুঝলাম যখন জরুরি অবস্থা হলো 2007-এর পরে। উনি একটা ছোট ইংলিশ একটা উইকলি করতে চেয়েছিলেন, ওখানে উনি আমাকে বলেছিলেন যে তুমি এখানেও সময় দাও। তখন আমি আরও জিনিসটা বুঝলাম যে এটা ওনার টার্গেট, যিনি আমাকে এই পেশাতেই চাচ্ছেন। তো আমি সেটা কন্টিনিউ করেছি। তো পরবর্তীতে 2013 সালের পরে যখন আমি বেকার হয়ে গেলাম, আমার চাকরিটা যখন আর থাকলো না, এরপরে আসলে আমি চাকরি করবারই চেষ্টা করেছি বারবার। কারণ আমাদের পরিবারে একে হচ্ছে আমাদের ব্লাডেও ব্যবসা নেই, 2 নম্বর হচ্ছে ব্যবসা করার জন্য যে পুঁজি বা ক্যাপিটাল লাগে সেটাও নেই। কিন্তু আপনার বাবা তৎকালীন যে একজন মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন এবং আপনি একজন মন্ত্রীর সন্তান ছিলেন। আমরা সাধারণত যেটা দেখি যে আসলে মন্ত্রীর সন্তান মানে আমাদের দেশে তো আসলে অন্যরকম একটা পাওয়ার সবাই অ্যাপ্লাই করার চেষ্টা করে এবং করেও, দখলদারিত্ব, বাণিজ্য বিভিন্নভাবে।
তো আপনার বাবা মন্ত্রী ছিলেন, মানে তখনও আসলে যে অবস্থা ছিল এখনো কি আসলে সেই অবস্থায় আছে আপনাদের? না, প্রথম কথা হলো যে আমার বাবা যেই দলটা করেন, বাংলাদেশ জামাত ইসলামী যে দলটা করতেন, এই দলটা বেসিক্যালি একটা ধর্মীয় আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল, এবং তাদের এখানে এথিক্স, প্রিন্সিপাল, রিলিজিয়াস যে ইস্যুসগুলো আছে এগুলো হচ্ছে তাদের কাছে সবচেয়ে প্রায়োরিটি পায়। এবং আমার বাবার এন্টায়ার লাইফে ওনার মূল কাজ উনি এটাই করেছেন, উনি ওনার পার্টি করেছেন। আমার মনে আছে উনি যখন শপথ নিয়ে আসলেন প্রথম, উনি শপথ নিয়ে সরাসরি ওনার পার্টি অফিসে আসলেন। এরপরে উনি যখন বাসায় গেলেন, উনি আমাদেরকে ডেকেছিলেন, আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে ডেকেছিলেন, এবং উনি আমাদেরকে বেশ কিছু দিক নির্দেশনা অথবা আপনি যদি বলতে পারেন কিছু কন্ডিশন যেভাবেই বলেন দিয়েছিলেন। তার মধ্যে একটা হচ্ছে যে তোমরা সেক্রেটারিয়েটে ঘোরাফেরা করবা না, সেক্রেটারিয়েটে তা আমার ডিপার্টমেন্টে তোমরা যাতায়াত করবা না, তোমাদেরকে মন্ত্রীর সন্তানের সচিবালয়ে যাওয়াও নিষেধ করলেন। 2 নম্বরে তিনি বললেন যে দেখো আমি তো একটা দলীয় পজিশন থাকার কারণে আজকে এই জায়গাটা এসেছি, ফলে আমার সাথে আমার দলের ইমেজ জড়িত। তো তোমরা এমন কোনো কিছু তোমাদের আচার আচরণে, তোমাদের কথাবার্তায়, তোমাদের লেনদেনে যদি এরকম কিছু হয় যে আমার দল ইমেজে সংকটে পড়বে, আমি কিন্তু রিজাইন দিয়ে দিব। এটা ওনার একদম প্রথম দিনই উনি বরদাস্ত করবেন না। উনি একদম না, পরিষ্কার একদম রিজাইনের কথাই বলেছেন, আমি রিজাইন দিয়ে দিব, এবং সুতরাং তোমরা এটা করবা। ফলে আমাদের এমনিতেও তো ধরেন আমরা একেবারেই সাদামাটা জীবনে ছিলাম। আমি যদি আপনাকে এভাবে বলি যে আমরা যখন আব্বা মন্ত্রী হলেন, তো মন্ত্রী হলে তো কিছু প্রোটোকল আছে, হাউস গার্ড আসে, তারপরে তাদেরকে ফ্ল্যাগ উড়াতে হয়। আমরা কিন্তু তখন ভাড়া বাসায় থাকি, মগবাজারের একটা ছোট্ট ভাড়া বাসায় থাকি। সেইখানে এই হঠাৎ করে পুলিশ চলে আসলো আমাদের রাজারবাগ থেকে, তাদের যে প্রোটোকল নিয়ে। এখন তাদেরকে আমি রাখবো কোথায়? এটা তো নর্মাল একটা ভাড়া বাসা। আমাদের এই ভাড়া বাসার যেই মানে ছোট যে অফিস কক্ষ, সেটাকে বাইরে এলাকায় রিকোয়েস্ট করে কোনো রকম তাদেরকে থাকার জায়গা দিলাম। তারপর এখন ফ্ল্যাগ উড়াবেন কোথায়, স্ট্যান্ড পাবেন কই, ওই কোনো রকম তাদের যে প্রোটোকল। এবং এখানে আমরা প্রায় 6 মাসের মতো আমরা ওই বাসায় ছিলাম, যেহেতু আমরা যেহেতু বাসা বরাদ্দ পাইনি। পরবর্তীতে আমরা বাসা পেলাম ধানমন্ডির ওইদিকে, কিন্তু বাসা না পাওয়ার কারণে আমরা ওইভাবেই ছিলাম। সো এই জিনিস কিন্তু আমাদের সবসময় ছিল, এরকম না। এবং আমরা কিন্তু আবার মন্ত্রিত্ব ছেড়েও আবার ভাড়া বাসাতেই গিয়েছি, মানে ততদিনে নিজেদের বাড়ি। 6 সালের পরেও আমরা আবার ওখানেই ব্যাক করেছি। আচ্ছা, আমি এই জায়গাগুলোতে আসবো, তার আগে আমি একটু যেতে চাই আপনার বাবার প্রসঙ্গে। না, সেই চাকরিটার কথাই বলি। তো সেই কারণে আমাকে বাধ্য হয়ে আপনি যেটা বললেন যে আমরা কেন ওই অন্যদের যেটা আপনারা দেখেন দখলদারিতে, এটা পারলাম না, কারণ সুযোগই ছিল না। ওইটা আব্বার সাথে আমাদের একদম পারিবারিক একটা শিক্ষা, আসলে পারিবারিক শিক্ষা, এবং ওনার স্ট্রিক্ট নির্দেশনা ছিল যেগুলোতে আমরা ইনভলভ হব না। আচ্ছা। এবং এটা আল্লাহর রহমতে আমি তো ওনার সাথে পুরো 2001 থেকে 2006 পুরোটা সময় থাকলাম, কোনো সুযোগ নেই, এবং উনি আমাকে সেভাবে উনি কখনো সুযোগ দেন। আমি এই বিষয়গুলোতে আবার আসবো, তার আগে একটু জানতে চাই যে 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনার বাবা অর্থাৎ মোজাহিদ সাহেবের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা, নির্যাতন সহ উত্থাপিত 7টি অভিযোগের মধ্যে 5টিতে তাকে দোষী সাব্যস্ত করেন, এবং 2টিতে সম্ভবত হচ্ছে ওনার ফাঁসির রায় দেন। এবং আপনার দাদা যিনি ছিলেন, খুব সম্ভবত ওনার পিতা মাওলানা মোহাম্মদ আলী, উনিও শান্তি কমিটির সদস্য ছিলেন বলেও আমরা এমনটি জানতে পেরেছি। তো আসলে এই মুক্তিযুদ্ধের সময় আপনার বাবা এবং আপনার পরিবারের অবস্থান ঠিক আসলে কোন দিকে ছিল, যে এই যে রাজাকার শব্দটা বা যুদ্ধ অপরাধী, এবং এই বিষয়টাকেও আসলে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, প্রথম কথা হলো যে আমি এখন যেভাবেই বলবো, এটা তো মানুষ ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখবে। ধরেন একটা যারা আমার কথা পছন্দ করবেন না, তারা হয়তো বলবেন যে সে তো এটা বলবেই। সো আমি আমার এটা জেনেও আমি আমার জায়গা থেকে কথাগুলো বলছি, কারণ এগুলো আমরা ট্রাইব্যুনালও বলেছি, এটা এরকম না যে আপনার অনুষ্ঠানে বলছি। প্রথম কথা হলো দেখেন, ওনার বয়স কত ছিল 71-এর সময়? আচ্ছা আচ্ছা, তখন ওনার বয়স কত ছিল? আমার বাবা একটা কথা সবসময় বলেছেন, এটা ট্রাইব্যুনালেও বলেছেন, সেটা হলো যে আমার আজকের যে দলীয় অবস্থান, অথবা আমি তখন তো উনি অলরেডি মন্ত্রী ছিলেন, যেহেতু এটা 11-12 সালের ঘটনা, তো আমি 2001 থেকে 2006 সালে মন্ত্রী ছিলাম দেশের। আমার আজকের যেই ইন্ডিভিজুয়াল আমার যে ক্যাপাসিটি বা পাওয়ার, আর আমার 71 সালে আমার যে অবস্থান বা বয়স বা আমার যেই, সেটাকে তো যখন কেউ মিলাই ফেলে, এটা আমার উপর বড় ধরনের জুলুম হয়। উনি বারবার বলেছেন যে এটা যারা অভিযোগটা করেছে তারা আমার বর্তমান অবস্থাকে বিবেচনায় নিয়ে আমার ওই 23 বছর যখন আমার ছিল 71-এর, ওই অবস্থাকে তারা মিলিয়েছে। অথচ তখন তো আমি সিম্পল একজন ছাত্র ছিলাম, ছাত্র একটা সংগঠনের সাথে জড়িত ছিলাম, কিন্তু আমার পাওয়ার কী ছিল? ধরেন আমি যে আর্মিদেরকে কন্ট্রোল করতেছি, আর্মিদেরকে পাঠাচ্ছি, আর্মিদের উপর আমার সুপেরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে, তখন কি আমি মন্ত্রী ছিলাম?
না তখন কি আমি এমপি ছিলাম, না তখন আমি কি ছিলাম, না তখন আমি কোনো দলের সেক্রেটারি জেনারেল ছিলাম, আমি তো কিছুই ছিলাম না। সো এটা হচ্ছে একটা বড় ধরনের গ্যাপ একটা হয়েছে, যে তারা তার বর্তমান পরিস্থিতিটাকে তারা মানে বিবেচনায় নিয়ে তারা এটার সাথে ফ্রেম করেছে হচ্ছে 71। 2 নম্বর বিষয় হচ্ছে যে আব্বার যে অভিযোগগুলোর কথা আপনি বললেন, এই অভিযোগগুলো প্রথমে আমাদের এই মামলাটা ছিল ট্রাইব্যুনাল 1-এ, তখন এরপরে 2-এ নিল। তো প্রথমে প্রায় 12টা প্রথমেই নিয়ে আসলো মানে কমপ্লিসিটির অ্যালিগেশন, আবার ওই 12টাই কপি করে ওইটাকে দিল আবার অ্যাবেটমেন্টের অ্যালিগেশন, আর 8টা দিল হচ্ছে আপনার ডিরেক্ট অফেন্স। পরে যখন চার্জ ফ্রেম হলো, এই 12, 12, 24 সবগুলো এমনিতে ওনারাই বাদ দিয়ে দিলেন, বলে যেগুলো এখন অভিযোগের মধ্যে পড়ে না। এবং বাকি যে 8টা সেটাও আবার ট্রাইব্যুনাল 2-এ যখন ট্রান্সফার হলো সেখানে কিন্তু এগুলোও টিকলো না। এবং শেষ পর্যন্ত খুব ইন্টারেস্টিং, আপনি বলেছেন 2টা অ্যালিগেশন, 2টো না, একটাতে মৃত্যুদণ্ড ছিল ওনার। ওই যেটাতে মৃত্যুদণ্ড ছিল এটা ওনার প্রথম যে চার্জশিট ছিল সেটাতে অভিযোগটাই নেই। আমার মনে আছে এখনও, আমাদের তখন মানে ডিসচার্জ হিয়ারিং চলছিল, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব ডিসচার্জ হিয়ারিং করছিলেন। যখন প্রায় শেষ দিকে ডিসচার্জ হিয়ারিং, ওই সময় হুড়মুড় করে ঢুকলো অন্য একটা মামলার আয়ু, নটা আমাদের মামলার আয়ু, অন্য একটা মামলার আয়ু এসে বলতেছে যে সে তার মামলার ইনভেস্টিগেশন করতে গিয়েছে হচ্ছে ভারতের কলকাতায়। সেইখানে গিয়ে সে নাকি আমাদের এই মামলার সেই কিছু তথ্য পাইছে, তারপরে সে নিজ দায়িত্ব এটা ইনভেস্টিগেট করেছে। তা আমরা কোর্টকে বলেছিলাম, ট্রাইব্যুনালকে আমাদের লয়াররা বলেছিলেন সেইটা করলো কার হিসেবে, আপনি তো কোর্টের কাছে অনুমতি সে নেয়নি, আর সে তো এই মামলার আয়ও না। এই মামলার আয়ও প্রায় 2 বছর তদন্ত করে এই অভিযোগ পাইল না, সে কোথা থেকে পাইলো, এবং ভারত থেকে কেন আপনার এই অ্যালিগেশনটা আসলো। কিন্তু যেটা হয় যে আসলে তো ওই সময় তো এগুলো বলে কোনো লাভ নেই। ট্রাইব্যুনাল তো আমাদেরকে শুধু বলে, আচ্ছা ঠিক আছে নতুন অভিযোগ তো আপনাদেরকে একটু সময় বাড়ায় দিব না, আপনারা প্রস্তুতি নিন, আর আইনজীবীরাও করে দিন। এইভাবে হলে মানে আপনার ভাষ্য অনুযায়ী আমরা যদি এক কথায় বলি যে অভিযোগগুলো আসলে ওই সময় গঠন করা হয়েছে বা যে অভিযোগ আনা হয়েছে, মানে আপনার বাবা কিংবা আপনার পরিবার আসলে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী কোনো অপরাধ না, আমি আপনাকে সেটাই বলছি। দেখেন আরেকটা অ্যালিগেশন দিই, সেটা হলো আপনার ইত্তেফাকের একজন নিউজ এডিটর ছিলেন সিরাজউদ্দিন হোসেন সাহেব, আমাদের শাহিনরাজা নূর সাহেবের বাবা। তো শাহিনরাজা নূর সাহেব সাক্ষ্য দিতে আসলেন, আমরা পেপার ঘেটে দেখালাম এই অভিযোগে উনি একটা মামলা করেছিলেন 73-তে। ওই সময় আবার 2জন রাজা আলবদরের 2জনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের শাস্তিও হয়েছে, উনি স্বীকার করলেন হ্যাঁ তাই হয়েছে। তখন বলতে তখন কিন্তু মুজাহিদ সাহেবের নাম বলছেন, বলেন না বলিনি, তো এখন বলতেছেন কেন, চুপ হয়ে আছে। পরে কোর্টই ওই মামলাটা খারিজ করে দিল, এই বলে যে এক মুরগি কয়বার জবাই দেওয়া যায়, মানে একটা অ্যালিগেশন অলরেডি শাস্তি দেওয়া হয়েছে, আবার সেই অভিযোগ নিয়ে প্রতিহিংসার শিকার মূলত না। এই জিনিসগুলো কি পরবর্তীতে আপনি যদি আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের পরবর্তীতে যে লাস্ট যে রায়টা হয়েছে ট্রাইব্যুনাল ইস্যুতে, জনাব এটিএম আজহার সাহেবের মামলা, সেই মামলায় অ্যাপিলেট ডিভিশন লেড বাই দি দেন চিফ জাস্টিস সৈয়দ রিফাত আহমেদ, তারা যে ফাইন্ডিংসগুলো দিয়েছেন, এটা আমার কথা না, তাদের কথাতেই হচ্ছে এটা আগের যে রায়গুলো ছিল বা আগের যে বিচার প্রক্রিয়াটা, সেটা তাদের 2টো প্রবলেম তারা বলেছেন। একটা হচ্ছে মিসক্যারেজ অফ জাস্টিস, আরেকটা বলেছেন যে সাক্ষ্য প্রমাণগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়নি। সুতরাং আমার বলার কিছু নাই, এটা সর্বশেষ যে অ্যাপিলেট ডিভিশনের যে রায়, সেই রায়ে তাদের অবজারভেশন ছিল রিগার্ডিং দ্য প্রিভিয়াস ভার্ডিক্টস। আমরা এই জায়গা থেকে আবার আসবো, তার আগে আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার। কথা বলার এই পর্যায়ে আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে, ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন আলী আহমেদ মাবরুর। আপনি বিরতিতে যাবার আগে আপনার বাবার বিষয়ে যে অভিযোগ গঠন করা হয়েছিল সেটির বিষয়ে বলছিলেন। তাহলে আমরা কি আসলে যে কথাটা আমি বললাম বিরতিতে যাবার আগে, যে উনি আসলে প্রতিহিংসার শিকার, ব্যাপারটাকে আসলে অনেকটা আমি সেভাবেই দেখি, কারণ আমার সর্বশেষ এবং জামায়াতের রাজনীতি করাই কি এটার আসলে মূল উদ্দেশ্য ছিল কিনা? ডেফিনেটলি। দেখেন এটা যদি আরেকটু আমরা পেছনের দিকে যাই, 73-তে যে দালাল আইনটা ছিল, যেটা দিয়ে শেখ মুজিব সাহেব বাংলাদেশি যারা কোলাবোরেটর্স তাদের বিচার করছিলেন, সেখানে কিন্তু আমার বাবার নামে কোনো অ্যালিগেশন নেই। এবং আপনাকে আমি এটাও বলি, আমাদের যে মামলার যে তিনি কোর্টে এসে সাক্ষ্য দিয়েছেন, তিনি তার এই দীর্ঘ তদন্তকালীন সময়ে বাংলাদেশের কোনো জেলাতে আমার বাবার নামে 71 ইস্যুতে কোনো মামলা, ইভেন কোনো জিডিও পান নাই। সো এই সবই কিন্তু আপনার 2010 সালের পরে এই সাক্ষীগুলো বানানো হয়েছে, এবং সেই সাক্ষীগুলো আপনার বিভিন্ন, এখন তো এগুলো লিক হচ্ছে আস্তে আস্তে, কাকে কিভাবে প্রলোভন দিয়ে বা হুমকি দিয়ে কিংবা কারো বাড়ি দিয়ে, কাউকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের প্রলোভন দিয়ে, নানাভাবে এই সাক্ষীগুলো আসলে ম্যানেজ করা হয়েছে। কারণ এটা মোটামুটি এটা সাক্ষীদের কথাতেই আসছে যে এই অ্যালিগেশন বা যে জায়গাগুলোতে প্লেস অফ অকারেন্স, সেখানে কেউ
আমার বাবাকে কখনো দেখেও নি এবং উনি ওখানে জানো নাই। এবং এরই ধারাবাহিকতায় 2015 সালের 22 নভেম্বর, আমি যদি ভুল না করে থাকি, আপনার বাবা জনাব আলী হাসান মোহাম্মদ মোজাহিদ এবং বিএনপির নেতা ছিলেন যিনি সাকা চৌধুরী, তাদের দুজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত আনুমানিক 12:45 দিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এইখানে আসলে খুব জানতে ইচ্ছা করে একটা বিষয় যে মৃত্যু তো আসলে একটি অবধারিত প্রক্রিয়া, জন্মালে আমাদের সবাইকেই মরতে হবে, কিন্তু মানে একটা মানুষ নিশ্চিত জানে যে কিছুক্ষণ পরে সে মারা যাবে। এই যে গোটা জীবনের যে স্মৃতিটা, এটাকে আসলে মাত্র কয়েক মিনিটেই আসলে হিসাবটা চুকিয়ে দেওয়া যায়। মানে আপনাদের সেই দিনের সেই মুহূর্তটা আসলে কেমন ছিল এবং শেষ দেখাটা, তার সাথে শেষ বিদায়টা, সেই বিষয়গুলো আসলে একটু জানতে চাই। এটা আমার সারা জীবনের বুকে আমি বলবো যে একটা বড় পাথর নিয়ে চলছি। আমরা 22 নভেম্বর অঙ্কের তাই হয়, আমরা বলি 21 নভেম্বর দিবাগত রাতে। এবং আমি একটু ইন্টারাপ্ট করি যে আমি নিজে কিন্তু সেদিন সংবাদ সংগ্রহের জন্য আমি সারা রাত আমি নিজে ওখানে ছিলাম এবং লাশগুলো যখন বের করা হয়েছিল, আমি, আমার মনে আছে, আমি সহ অন্যান্য গণমাধ্যম কর্মী যারা ছিল, আমরা ওই লাশের গাড়ির সাথেই আমরা মুভ করেছিলাম এবং খুব সম্ভবত ভোরের দিকে। তো সম্ভবত আপনারাও সেদিন। জি, আমরা 21 নভেম্বর রাত 9টার দিকে বা একটু আগে 9:15 দিকে ডেপুটি জেলার একজন আমাদের বাসায় ফোন দিয়ে জানায় যে আমাদেরকে যেতে হবে আজকে, এটা আমাদের লাস্ট সাক্ষাৎ। আমি তখন আগেই পল্টনে ছিলাম, আমাদের আইনজীবীদের চেম্বারে কাজ করছিলাম, আমি যেহেতু মামলা কোঅর্ডিনেশনটা করতাম। আর আমার ফ্যামিলির বাকি যারা, তারা আমাদের বাসা থেকে রওনা দিলেন এবং ওনারা আসতে আসতেই চৌধুরী সাহেবের ফ্যামিলি চলে আসছিলেন। ফলে চৌধুরী সাহেবের পরিবার আগে সাক্ষাৎ করলেন, এরপরে আমরা গেলাম এবং আমরা গিয়ে আমার বাবাকে তো আমরা ঘুমন্ত অবস্থায় পেয়েছি এবং আমার বাবাকে আমরা, আমার বোন, আমার অন্যান্য যারা ছোট ভাতিজা আছে তারা ডাকাডাকি করেছে এবং তারপরে আমার বাবা উঠেছেন এবং আমার বাবা চোখটা খুলে যখন আমাদেরকে দেখেছেন এত রাতের বেলা, উনি বুঝে ফেলেছেন যে ওই দিন ওনার ফাঁসি কার্যকর হবে। কিন্তু উনি আমাদেরকে প্রথম যে লাইনটা বললেন সেটা হলো যে ওনাকে জেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি যে তার এখন ফাঁসি হবে এবং সেটা উনি বলেছেন যে একটা ঘুমন্ত মানুষকে ঘুম থেকে ডেকে তুলে এখন বলছে যে আপনার ফাঁসি দেওয়া হবে, এটা বড় ধরনের অন্যায় করেছে তারা আমার সাথে। এরপর আমার আম্মা তাকে বললেন যে না, একটু স্বাভাবিক হয়ে তারপরে কথাবার্তা বলার জন্য উনি একটু সময় নিলেন। তারপরে আমাদেরকে সবাইকে দেখলেন কে কে আসছে, সবার খোঁজ খবর নিলেন এবং তারপর উনি আমাদেরকে কিছু নাসিহা দিলেন আমাদের সৎ জীবনযাপনের ব্যাপারে, তারপরে আমাদের সংগঠনের লোকদের সাথে সম্পর্ক মেনটেন করবার ব্যাপারে, হালাল রুজি রোজগার খাবার ব্যাপারে, কোরআন শরীফ নিয়মিত পড়ার ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বেশি বেশি পড়ার ব্যাপারে, সবার সাথে সম্পর্ক মেনটেন করে চলার ব্যাপারে, এই বিষয়গুলোতে তিনি নির্দেশনা দিয়েছেন। এবং আমার মনে আছে আমরা যখন বের হওয়ার সময় আমি কানে ভাসে আমার কথা, উনি দুটো কথা বলছিলেন। একটা হলো যে আমি ওনার কিছু উনি জিনিসপত্র রেডি করে রেখেছিলেন ছোট ছোট ব্যাগে, যেগুলো দিয়ে দিই পরিবারকে। তো কারা কর্তৃপক্ষ বললেন যে স্যার এটা দেওয়া যাবে না, আমরা চেক করব। আরেকটা কথা, আমি বের হতে শুনলাম উনি বললেন যে তাহলে আমি অজু করে নামাজটা পড়ি এবং ওইটাই আমার কানে ওনার শেষ কথা যেটা আমার এসছে। এরপর আমি বের হয়ে আসলাম এবং আমরা যখন পুরানো কারাগারে দুটো গেট আছে, এই দুটো গেটে যখন ভেতরের দিকে প্রথম গেটে আসলাম তখন তো অলরেডি তারা লাইট সব জ্বালিয়ে দিয়েছে এবং আমি তখন দেখলাম যে ফাঁসির মঞ্চগুলো রেডি এটা। এবং বের হওয়ার পরে তো অনেক লোক ছিল, প্রায় আমি জানি না হয়তো 1000 খানেক লোক ছিল। জায়গাটা তো খুবই ছোট, বোঝা যায় না, তবে অনেক লোক বোঝা যায়। এবং সেইখানে তাদের যে প্রাইমারি আক্রোশ, কারণ ওখানে বেশিরভাগই ছিল তারা আমাদের বিরোধী পক্ষের লোক। ফলে তাদের, আপনি তো জানেন যে আমরা এমন একটা দুঃসহ সময় বাংলাদেশে পার করেছি যে এই একটা ফাঁসির খবর শুনে মিষ্টি খাওয়া হতো। তা আমি তাদের অনেককে মিষ্টির প্যাকেট নিয়েও দেখেছি এবং এরপরে আমরা রওনা দিয়েছি। এখানে একটু বলি আপনাদেরকে আমার জন্য জিনিসটা কতটা পেইনফুল। এর আগে আরও দুজনের ফাঁসি হয়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লা সাহেব এবং কামরুজ্জামান সাহেবের, আমরা 3 নম্বর। এবং আমাদের এই দুটো পরিবারের কেউ তাদের বাবার জানাজা অ্যাটেন্ড করতে পারেনি। আমরা একটা ডিসিশন নিয়েছিলাম আগে থেকেই যে আমরা আমাদের বাবার জানাজা অ্যাটেন্ড করব। সো আমরা কারাগার থেকে বের হয়ে আমাদের বাড়ি ফরিদপুরের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি। কিন্তু এই জার্নিটা আমার লাইফের সবচেয়ে বেদনাবিধুর যাত্রা আমাদের সবার পরিবারের জন্য। কারণ আমরা সন্তান হিসেবে আমার বাবা জানাজা পড়তে বের হয়েছি, ডিসপাইট জানার পরে যিনি জীবিত আছেন। আমরা আমাদের জীবিত বাবা জানাজা পড়তে বের হয়েছি, কারণ যদি রওনা না দিই তাহলে আমরা পৌঁছাতে পারবো না। এবং এই যে আমি যতবার এটা আপনার
এখনও যখন ভাবি, মানে আমি আমার বাবার একে তো যখন আমরা ধরেন আব্বার সাথে আলাপ করেছি যে আপনাকে আমরা দাফন কোথায় দিব, আপনার জানাজা কে পড়াবে, আপনার কোনো ডিজায়ার আছে কিনা। আপনি আমার দাদার কথা বলেছিলেন, আমার দাদা কিন্তু বাংলাদেশের একজন এমপি ছিলেন, মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি ছিলেন, এবং ওনার 74 উনি হজ করতে যান এবং উনি মক্কায় মারা যান। আলেম ছিলেন। জি, উনি মক্কায় মারা যান। ওনার আব্বা তখন বলতেছিলেন, ওর মধ্যেই রসিকতা করে বলতেছিলেন যে আমাকে যদি কেউ তোমরা জিজ্ঞাসা করো কোথায় আমার দাফন হবে, তাতে আমি আমার বাবার কাছে যেতে চাই। তো সেটা বললে তো কারা কর্তৃপক্ষ খুব বিপদে পড়ে যাবে। তো ঠিক আছে, তোমরা যেখানে ঠিক করছো ওখানে করো। তো এগুলো তো আমরা কথা বলেছি, আপনার জানা, এগুলো তো সন্তান হিসেবে আলাপ করা খুব কঠিন। কিন্তু ওই জার্নিটা, যেটার কথা বললাম যে আমি আমার জীবিত বাবার জানাজা পড়তে আমরা বের হয়েছি, আমার আম্মা তার জীবিত স্বামীর জানাজা পড়তে বের হয়েছেন, আমাদের সঙ্গে আমাদের ওয়াইফরা আছেন। আমার একটা ছোট বাচ্চা তখন মাত্র 3 মাস বয়স, আব্বা তাকে দেখেছেন 3 মাস, সে এখন 11-12 বছর বয়স। আরেকটা বাচ্চা আমার হয়েছে, তাকে আমার বাবা দেখতেই পারেন নাই। তো এই যে ধরেন জার্নিটা না, এইটা আমাদের জন্য এটা কখনো ভোলার মতো না, এবং এটা কখনোই সহ্য করার মতো না। এবং আমার মনে আছে তখন তো পদ্মা ব্রিজ হয়নি, আমরা এই দিক দিয়ে যেতাম ফেরি পার হয়ে যখন আমরা আমিন বাজারের কাছাকাছি আসছি, তখন শুনতে পারলাম যে ওনার ফাঁসি এক্সিকিউট হয়েছে। এবং যেই মানুষটাকে আমরা ধরে আসলাম, হাত ছুঁলাম, স্পর্শ করলাম, উনি আমাদেরকে ধরলেন, জাস্ট 2-3 ঘন্টার ভেতরে আমি তার লাশ রিসিভ করলাম। এবং আমার মনে আছে কারাগার থেকে যারা গিয়েছিল তার লাশ নিয়ে, তারা, আমি যেহেতু সবসময় অ্যাপ্লিকেশনগুলোতে আমি লিখতাম, তারা আমাকে ফোন দিয়েছে, আমার নাম্বার দেওয়া ছিল। ফোন দিয়ে আমি গেলাম, কাছে বললো যে আপনি আপনার বাবার লাশ রিসিভ করেন। তা আমি বললাম যে লাশ রিসিভ কীভাবে করে? তো বলে একটা কাগজে লিখে দিবেন। তা আমি সেই কাগজে লিখলাম যে আমরা যেভাবে প্রোডাক্ট রিসিভ করি অনলাইন, প্রোডাক্ট বা টাকা বুঝে পেলাম, এরকম আমি আমার বাবার মৃতদেহ সম্মুখে মৃতদেহ বুঝে পেলাম এবং সাইন, এটা আমি আমার ফেসবুকে আমি দিয়েছিলাম এই ছবিটা। এবং সেইটা আমি রিসিভ করলাম এবং তারপর আবার বাবাকে যখন কবরে নামালাম, মাত্র 3-3.5 ঘন্টা আগে দেখেছি সেই মানুষটার লিকুইড ব্লাড এবং গরম রক্ত, আমি সব দেখলাম এবং ধরলাম। এই যে জানাজার যে জার্নিটা এবং তার যে লাশ পাওয়ার যে বিষয়টা, এটা সারা জীবন যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন এভাবেই হয়তো কষ্টই দেবে শুধু। এবং আমি এটা যতবার বিভিন্ন জায়গায় আলাপ করি, এই দুটো স্মৃতি আমি খুব বলি এবং আমার খুব কষ্ট হয় বলতে। আপনি এই যে মাত্র বলছিলেন, এটা আসলে অত্যন্ত কষ্টকর একটা সন্তানের জন্য আসলে এই কথাগুলো বলা, যে আপনি বলছিলেন, আমি নিজেও আসলে খুব মানে অবাক হয়ে শুনছিলাম যে জীবিত বাবার জানাজা পড়তে যাচ্ছেন। তখনকার আসলে আপনার যে মানে আপনার উপরে দায়িত্ব অনেক, আপনি পরিবারের সদস্যদেরকে নিয়ে যাচ্ছেন এবং একই সাথে আপনি যেটা বললেন যে আপনার বিরোধী পক্ষের লোকজনরা তখন সারা দেশেই সক্রিয়, এই একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। তখনকার আসলে আপনার ওই মনোবলটা, চিন্তা ভাবনাটা, এবং পাশাপাশি হচ্ছে আপনি যে কিছুক্ষণ আগে বললেন আপনার বাবা কিছু জিনিস গুছিয়ে রেখেছিলেন যেগুলো দেওয়ার জন্য, সেই সম্পর্কে আসলে কিছু জানতে পেরেছিলেন কিনা? না, সেগুলো আমরা আল্লাহর রহমতে পেয়েছি। মানে আমাদের কাছে জেল কর্তৃপক্ষ, পরে আমি যখন তখন তো ধরেন এক হাতে মানে অনেক কিছু করতে হয়েছে। আমি আব্বাকে দাফন দিয়ে এসেই বোধহয় তার 3-4 দিন পরে জেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলাম জিনিসগুলো। এরপরে তারা বললেন যে আমাদের একটু সময় লাগবে, তারা একটা ডেট দিলেন। সেই ডেটে আমি মোটামুটি আব্বার রেডিও, তারপর আব্বা যেই কাপড় চোপড় যেগুলো ব্যবহার করতেন শেষ পর্যন্ত, সেগুলো আমি নিয়ে এসেছি। আর মনোবলের ব্যাপারটা কি দেখেন, আমি আমার বাসা উত্তরা, আমার আইনজীবীদের অফিস হচ্ছে পল্টন। আমি নিয়মিত, তখনও তো এইসব মেট্রো রেলের কিছু চালু হয়নি, আমাদের কিন্তু কোনো গাড়ি নেই, আমাদের পরিবারের কোনো গাড়ি নেই। আমি আপনার এখানেও আসছি আমার মতো। আমি যে যাতায়াতগুলো করেছি ওই সময়, এবং আমি তখন একটা সময় তো আমি বেকার, আমার জন্য এটা খুব টাফ জার্নি ছিল এই সময়গুলো। এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে, আপনার মনে থাকবে 13 সালে আব্দুল কাদের মোল্লা সাহেবের রায়কে কেন্দ্র করে যে শাহবাগে যে গ্যাদারিংটা হলো, এবং ওইখানে তো মূল আক্রোশটা আমাদের বিরুদ্ধে, এবং সেই সময় যাতায়াত করাটা একই সঙ্গে কিন্তু আমার লাইফ রিস্ক ছিল। এখানে আমি একটা কথা বলি, আপনি শুরুতে প্রশ্ন করেছিলেন আমি লেখালেখিতে কেন আসলাম। আমি আল্লাহ তাআলার ইচ্ছা, আমি কিন্তু একমাত্র বোধহয় মানে এই পরিবারগুলোর মধ্যে একজন সদস্য যে আসলে অলমোস্ট পুরোটা সময় দেশে ছিলাম। আচ্ছা, আমি কিন্তু পুরোটা সময় দেশে ছিলাম এবং আমি কিন্তু বিগত 17টা বছরের আমি দেশে ছিলাম এবং দেশে থেকে আমি কিন্তু এই ফাইটগুলো করেছি। এবং এই যে বলেন যে লেখালেখি করা, বইপত্র করা, এগুলো নিয়ে মার্কেটিং করা, ফেসবুকে আমি প্রকাশ্য লেখালেখি করেছি, আমার বাবাদের স্মরণে লিখেছি, আওয়ামী লীগের আমলে একদম প্রকাশ্যে, কারণ আমার তো লুকানোর কিছু নাই।
এবং আমি এই জায়গাখানে আমাকে সারভাইভ করার জন্য মূলত আমি যেহেতু কাজ পাচ্ছিলাম না, বাধ্য হয়ে তখন আমার বাসায় তখন নিয়মিত এজেন্সির লোকরা যে আপনি কী করেন, কিভাবে চলেন। তো আমি ভাবছিলাম যে কি করব, কারণ আমাদেরকে এক শ্রেণীর মানুষ যারা আমার বলয় তারা তো আমাকে অনেক সম্মান করে, কিন্তু আমাকে কাজ দেয় না। আরেকটা গ্রুপের মানুষ তো ধরেন আমাকে পারলে নিশ্চিহ্ন করে দেয়। সো আমার চিন্তাটা এরকম ছিল যে ঠিক আছে, যেহেতু কাজ পাচ্ছি না, তাহলে আমি কোনো রকম করে একটা পরিচয় তৈরি করি, এবং ওই জায়গা থেকেই হচ্ছে আমার লেখালেখিতে যাওয়া। সেখানে নিজেকে ইন্সপায়ার করলেন আসলে সময়টা। তো ওই যে বললাম যে এই যে লেখালেখি করা বা আমার এই জায়গাটা থেকেই আমি বলতে চাই যে ওই যে সময়টার কথা আপনি বললেন, ওই সময় তো আমি দেশে, ফলে এই পুরো ধরেন শাহবাগের ইস্যু বা এগুলো সব ইস্যু পার করেছি। হ্যাঁ, ওই সময়গুলো খুব টাফ ছিল, কারণ আমার মনে আছে যে আমি আমার ওয়াইফকে বাসা থেকে বলে যাইতাম যে আল্লাহর উপর ভরসা, আমি কখন আসবো বা কী হবে। এরকম হয়েছে যে আমি বাসার কাছাকাছি এসেছি, ঝামেলা আছে, আমি আবার বাস থেকে নেমে আবার রাস্তা ওই পার হয়ে আরেক বাস অন্যদিকে চলে গেছি। অনেক মানুষের বাসায় রাতে থেকেছি, অনেক মানুষের মাঝখানে এরকমও ছিলাম যে ধরেন একটা জায়গায় আছি, দোকানের মতো, বাইরে থেকে শাটার দেওয়া, আমাকে তালা লাগিয়ে চলে গেছে, আমি সারা রাত ভিতরে ঘুমানো বা শুয়ে বসে পার করেছি। বাইরে মানুষ জানে যে বন্ধ এভাবে, কিন্তু ভেতরে শুয়েছিলাম, কারণ আমার যাওয়ার মতো জায়গা ছিল না। এবং আপনি তো এটা মানে খুবই কমন বিষয় যে ধরেন বিপদ আপদ যখন আসে তখন তো অনেক চেনা লোক অচেনা হয়ে যায়, পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকে দূরত্ব হয়ে যায়, মুখোশ পাল্টে ফেলে। তো এগুলো তো আছেই। ফলে আমার ওই সময় মানে জগৎটা কিন্তু খুব লিমিটেড, এবং আমি যেহেতু ধরেন আমার অন্যান্য পরিবারের সদস্য যারা, তাদের সাথেও তাও কিছুটা মানুষ চলাফেরা করতো, মেলামেশা করতো, আমার সাথে একদমই খুব কম। কারণ যেহেতু তারা সবাই জানে যে আমি মামলা নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, আমি কোর্টে থাকি, আমি আব্বার সাথে দেখা সাক্ষাৎ করি। সো আমার ব্যাপারে সবাই খুব রিজার্ভ ছিল, রেজিট ছিল। এবং আমি ট্রাইব্যুনালে আমার পরিবারের মানে আমার মামলায় একমাত্র আমি ডিফেন্স সাক্ষী, এবং আমি এমন সময় সাক্ষী দিয়েছি তার কয়েকদিন আগে ওই শুকরঞ্জন বালিকে গুম করা হয়েছে। সো ওই রকম কঠিন সময় সাক্ষী দিয়েছি, এবং আমার তখন বয়স কত আসলে। সো সব মিলিয়ে যে কঠিন সময়গুলো পার করেছি জীবনে, আমি বলবো যে আল্লাহ পাক সাহায্য করেছেন। আরেকটা জিনিস হচ্ছে আমি আমার বাবার দোয়া পেয়েছি। আমি এই কথাটা খুব আপনার এখানে বলতে চাই প্রোগ্রামটাতে, যে আমি যখন শেষ সাক্ষাৎ করতে গেছি আমার আব্বা আমাকে বলেছেন, আমি কথাটা খুব বলতে ইমোশনাল হয়ে যায়, আব্বা বলেছেন যে আমি তোকে ফ্রি করে দিয়ে গেলাম। মানে আমি তো আসলে খুব এনগেজ ছিলাম, আমি অন্য কোনো দিকে মানে জীবনে অন্য কোনো দিকে তাকাই নেই, এবং দেশের বাইরে বলেন অন্য কিছু করা, আমি সারাদিন এটা নিয়েই থাকতাম। সকালবেলা বের হতাম, ট্রাইব্যুনাল করতাম, এরপরে মামলার অফিসে গিয়ে বসতাম, রাতের বেলা হয়তো বাসায় আসতাম, আবার ভোরে বের হয়ে যেতাম। এবং আব্বা সেটা দেখতেন। আমার আব্বা 21 আগস্টের আসামি অভিযুক্ত ছিলেন। সপ্তাহে 2 থেকে 3 দিন হতো, আমি প্রতি 3 দিন যেয়ে দাঁড়ায় থাকতাম। সকালে উনি যখন আসতেন তখন থেকে শুরু করে যখন উনি যেতেন সেই পর্যন্ত দাঁড়ায় থাকতাম। একদিন 2 দিন বা তৃতীয় দিনে একবার হয়তো সাক্ষাৎ করতে দিত, সেই সাক্ষাৎটুকুর জন্য বসে থাকতাম। এবং আমার ছবিও আছে অনেক জায়গায় আমি গিয়েছি। ফলে আমি আব্বা আমাকে শেষ বিদায় দিন আমাকে ফ্রি করে দিলেন। আমি শুধু এতটুকু বলেছিলাম যে আব্বা আমি তো এভাবে ফ্রি হইতে চাই নাই। এবং আমার জীবনের বড় ট্র্যাজেডি হচ্ছে আমি আমার এই যে এতগুলো বই লিখেছি, আমার প্রায় 59-60 বই, আমার কোনো বই আমার আব্বা পড়তে পারলেন না, আমার কোনো বই আমার আব্বার হাতে তুলে দিতে পারলেন না। অনেক বড় একটা আফসোস, সারা জীবন এই আফসোস আমার থাকবে। আমি আমার আব্বার একটা ছোট চিকন বই পাবলিশ করেছি, যেটা আব্বা আমাকে মানে দিয়েছেন। আমি সেই বইটা পাবলিশ করার সময় ওই কথা বলেছি, ওইটা মুখবন্ধতেও আমি লিখেছি যে আমি সন্তান, আমার বাবা আমারটা লিখে দিবেন, এটাই ভালো, এটাই উচিত, কিন্তু আমাকে আমার বাবারটা লিখতে হয়। অথবা আমি কোনো বই আমার বাবাকে তুলে দিতে পারি না, আমার কোনো প্রাপ্তি উনি দেখে যেতে পারেন না। মানুষ আমার বই পড়ে প্রশংসা করে, আমি ওনার কাছ থেকে প্রশংসা পাই না। এইগুলো তো জীবনের বড় দুঃখ। এরপরে ধরেন আমার একটা ছেলে মাত্র 3 মাস বয়স, ওই আমার ওয়াইফ এবং বাচ্চা, 3 মাস বয়সী বাচ্চাকে নিয়ে শীতের রাত, নভেম্বর মাসে যেহেতু, আমি তাদেরকে নিয়ে সেই রাতে তারা গিয়েছেন, এবং আমরা আমার ওয়াইফ বাচ্চা আমি দুজন দু জায়গায় বসছি, জানিও না সে কোথায়, সে জানে না আমি কোথায়। আমাদের দেখা হয়েছে একদম আব্বার কবরের ওখানে গিয়ে। আমার আরেকটা কারণটা কি ছিল না, আমাদেরকে তো আমি যখন বের হলাম আমি তো প্রচণ্ড আক্রোশের শিকার হইলাম। এরপরে আমাকে কারারক্ষীরা যারা সবাই ধাক্কা দিয়ে গাড়িতে ঢুকিয়ে দিল। মানে তাদের একটা রাগ ছিল, আপনার মনে থাকার কথা, যেহেতু মোল্লা সাহেব এবং কামরুজ্জামান সাহেবের ফাঁসিগুলো হয়ে গেছে আপনার অ্যারাউন্ড 10টা 10 থেকে 10টা 30, আমাদের সময় এটা 12টা ক্রস করলো।
এবং ক্রস করার কারণ ছিল যেহেতু দুজন একসাথে, এই প্রথম আমরাও যারা বাইরে ছিলাম আমরাও আসলে এই খবরটা নেওয়ার জন্য মানে ফলে এক ধরনের একটা আক্রোশ ছিল, আমাকে বারবার বলতেছিল যে তো মানে তাদের মনে হচ্ছিল যে আমরা বোধহয় ভিতরে দেরি করার কারণে ফাঁসিটা দেরিতে হচ্ছে, ফলে তাদের একটা আক্রোশ ছিল। এবং ফিজিক্যালি যখন তারা অ্যাসল্ট করতে উদ্যত হইলো তখন হচ্ছে কারারক্ষী এবং পুলিশ এসে আমাকে জোর করে, যেটা সামনে আমাদের গাড়ি ছিল, আমাদের জামাত থেকে গাড়ি দিয়েছিল, সেই গাড়িতে ঢুকিয়ে দিল। সো আমি ঢুকে গেলাম গাড়িতে, সো আমি জানি না যে আমার বাকিরা কোথায়, এরকম আর কি একটা ব্যাপার। আচ্ছা। এবং এমন তো না যে আমরা খুব মানে পজিটিভ এনভায়রনমেন্টে আছি, সো যাচ্ছি গাড়ি যাচ্ছি এরকম। সো এইগুলো খুব ইস্যু আমার, মানে এই যে আমার আব্বা কিন্তু খুবই পরিবার বান্ধব মানুষ ছিলেন, কিন্তু ধরেন একটা মানুষ যখন 60 ক্রস করে তার জীবনের এন্টারটেনমেন্ট কিন্তু নাতি নাতনিরাই। আমার আব্বা এই জীবনে এই সুযোগটা পেলেন না। হ্যাঁ, আমার ছোট ছেলে যেটা, সে কোনোদিন তার দাদাকে দেখলোই না। তো এইগুলো তো ধরেন মানে অপূরণীয়, এগুলো তো কোনোদিন যাবে না। এবং আপনি বলছিলেন যে আপনার বাবা ঘুমন্ত অবস্থায় ছিলেন যেদিন আপনারা দেখা করতে গেলেন, উনি নিজেও জানেন না কিছুক্ষণ পরে ওনাকে ফাঁসিতে ঝুলানো হবে। ওই সময়টা ঠিক ওনার মনোবলটা কেমন দেখেছিলেন এটা আমি জানবো, তার আগে আমাদের একটি বিরতিতে যাবার সময় হয়েছে। দর্শক কোথাও যাবেন না, আমরা বিরতির পরে এসে আরো কিছু তথ্য জানবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমরা ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন জনাব আলী আহসান মোহাম্মদ মোজাহিদের সন্তান আলী আহমদ মাবরুর। আপনি বিরতিতে যাবার আগে আপনার বাবার জানাজার যে কথাটি বলছিলেন, যে স্মৃতিচারণ করছিলেন, আমরা আমাদের এখানে জনাব কাদের মোল্লার সন্তান উনিও এসেছেন। উনি বলছিলেন যে ওনাদের আসলে আরও একটা আফসোস জীবনে যোগ হয়েছিল, যেটা যে বাবার জানাজাতেও অংশ নিতে পারেন না। সেই দিক থেকে আপনারা অনেকটাই লাকি বলা চলে যে আপনার বাবার জানাজায় অন্তত আপনি অংশ নিতে পেরেছেন, তাকে দাফন করতে পেরেছেন। এবং আপনার যে শেষ মুহূর্তের ওনার মনোবলটা, যেটি জানতে চেয়েছিলাম বিরতিতে যাবার আগে আপনার কাছে, যে ঘুমন্ত অবস্থায় ছিলেন। না, প্রথম যেটা আমি তো বললাম, জার্নিটা কিন্তু খুব রিস্কি ছিল। আমাদের যে জার্নিটা, জানাজার জার্নিটা, এটা এরকম না যে আমরা ঢাকা থেকে গেলাম ওখানে পৌঁছে গেলাম, এটা যাওয়াটাও খুব ঝক্কি ছিল। এবং আপনি জানেন যে ওই সময়ের একটা ট্রেডিশন হয়ে যাচ্ছিল যে তাকে দাফন দিতে দিবে না, তাকে ওইটা করতে দিবে না, ওরকম বিভিন্ন ধরনের ক্যাম্পেইন, বাংলার মাটিতে দাফন হবে না তাদের। তো ওই জায়গাগুলোতে তো ওই ঝুঁকি নিয়েই কিন্তু আমরা গিয়েছি। সুতরাং জার্নিটা একই সঙ্গে যেমন আপনার ভীষণ রকম ঝুঁকিপূর্ণ ছিল, আবার একটা অনিশ্চিত যাত্রা ছিল। মনোবলের ব্যাপারটা বলি আমরা কিন্তু আমার বাবা সামহাও কোনো একটা রিজন, আমি এটা কারণ জানি না, আমার বাবাকে কারা জীবনের মধ্যেই আমি বলবো যে তুলনামূলক অন্য সবার থেকে বেশি কষ্ট দেওয়া হয়েছে। ধরেন আমি যদি আপনাকে এইভাবে বলি যে আমার বাবাকে বরাবরই, বাকি সবাই যেমন আইদার ঢাকা পুরনো কারাগার অথবা কাশিমপুরে ছিল, আমার বাবাকে বরাবরই আইসোলেটেড কনফাইনমেন্টের মতো ওনাকে নারায়ণগঞ্জে ফেলে রাখা হয়েছে সবসময়। আবার ওনার যখন মৃত্যুদণ্ডের রায় দেওয়া হইল, এই যে ঢাকায় যে পুরানো জেল নাজিমুদ্দিন রোডের যে জেলখানাটা, এখানে কন্ডেম সেলটা খুবই দুর্বিষহ, এটা থাকা যায় না। এবং এখানে কেউ থাকতে চায় না, কেউ আসলেও লবিং টবিং করে চলে যেত। কিন্তু আমার বাবা যেহেতু আবার 21শে আগস্টের অ্যাকিউজ ছিলেন, ওনাকে এখানে নিয়মিত রাখা হইতো। কারণ হচ্ছে ওই পাশেই যেহেতু কোর্টটা বসতো, ওই নাজিমুদ্দিন রোডে আদালতের পাশেই, যেখানে এরশাদের মামলা রায় ছিল সেই জায়গাটা। ফলে এখানে আমার বাবা, কেন এই প্রসঙ্গটা তুললাম, আমরা কিন্তু ওই সেলে যারা থাকে, ওই সেলে যারা ফ্যামিলিরা সাক্ষাৎ করে, তাদেরকে ওই আসামিদেরকে আর আনে না, ফ্যামিলিকেই তার কাছে নিয়ে যায়। আমরা অনেকবার সুযোগ পেয়েছি, সবাই তো একবার সাক্ষাৎ পেয়েছে সেলে যাওয়ার, আমরা অনেকবার সাক্ষাতের সুযোগ পেয়েছি। ওই সাক্ষাৎ, ওই সেলটার যে বর্ণনা, এটা যদি আপনি চিন্তা করেন, আপনার আসলে গলা দিয়ে খাবার নামবেন আপনি যখন খেতে যাইবেন। এতটা মানে ছোট্ট একটা সেল, এবং ওর মধ্যে আবার টয়লেট করবার জায়গা, এবং ওইটার আব্বা তো, আমরা তাকে গিয়ে জায়নামাজে ঘুমন্ত পেয়েছি, ওনার কোনো আমরা তোষক দিতে পারি নাই, অ্যালাউ করে নাই, কোনো বালিশ ছিল না। আপনি যে কথাটা বললেন মনোবল, আমি এখনও চিন্তা করি যে উনি এরপরও যখন উনি 21শে আগস্টের কোর্টে আসতেন বা অন্য জায়গায়, ওনাকে দেখে আমরা যারা দেখতাম মনে হতাম যে আমাদের থেকে বোধহয় উনি ফ্রেশ। এটার কারণ আমি মানে জানি না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে ধরেন এরা তো আসলে ইসলামী আন্দোলন করেন, ওনাদের কাছে শাহাদাতটা বরাবরই খুব প্রত্যাশিত আর কি। ওনারা এটা খুব চিন্তা করেন, কামনা করেন যে আমরা যদি শহীদ হিসেবে মরতে পারি। ফলে ওনারা এটাকে একটা অপরচুনিটি হিসেবে নিয়েছেন। আমি এইভাবেই চিন্তা করি যে ওনারা একটা এবং যেহেতু ওখানে স্পিরিচুয়াল একটা ব্যাপার থাকে, মানে তারা প্রতি মুহূর্তে যে কোনো সময় তারা চলে যাবেন এরকম একটা চিন্তার মধ্যে তারা থাকেন। ফলে তারা একটা স্পিরিচুয়াল পাওয়ার বোধহয় ফিল করেন, যে পাওয়ারটা তাদেরকে অনেক বেশি, আমি বলবো যে ভাইব্রেন্ট রাখে, অনেক বেশি তাদের মনোবলটা ঠিক উজ্জীবিত করে আসলে অনেকটাই। ওই সময়টাতে আসলে তৎকালীন যিনি আইনমন্ত্রী ছিলেন, তিনি আমাদের গণমাধ্যমে জানিয়েছিলেন যে আপনার বাবা এবং সাকা চৌধুরী
চৌধুরী ওনারা দুজনই রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার জন্য আবেদন করেছিলেন এবং রাষ্ট্রপতি সে আবেদন নাকচ করেছিলেন। তবে পরবর্তীতে আপনাদের তরফ থেকে যেটি বলা হয়েছিল, জামাতের সংবাদ সম্মেলন করে যেটি বলা হয়েছিল এবং হচ্ছে বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছিল যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। আসলে বিষয়টা কি ছিল? ওনারা কি আসলে আবেদন করেছিলেন এমন কোনো? একটু যদি আপনি মনোযোগ দিয়ে পুরো ঘটনাবলী দেখেন, আপনি দেখবেন যে ফাঁসিগুলো তো অনেক বড় বিষয়। জি, মানে এই ধরনের ফিগারদেরকে ফাঁসি দেওয়া হবে, এটা বাংলাদেশের রাজনীতিতে আনপ্রেসিডেন্টেড ব্যাপার। যেটা গভর্নমেন্ট করে সেটা হচ্ছে ওই সময় ফ্যাসিস্ট যে গভর্নমেন্ট আমি বলছি, তাদের যে অ্যাপ্রোচটা ছিল শেখ হাসিনার সরকারে, সেটা হচ্ছে যে তারা প্রত্যেকটা ফাঁসিকে কিভাবে ম্যানেজ করবে এটা নিয়ে তারা প্রি এবং পোস্ট তাদের কিছু প্ল্যান থাকে এবং তারা সিকিউরিটি কীভাবে ইনশিওর করবে এটা। যেহেতু সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মাহমুদ মুজাহিদ, এই দুইজন ব্যক্তি দুইটি দলে খুবই বলিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন, গুরুত্বপূর্ণ এবং সাহসী বা বলিষ্ঠ যেভাবেই বলেন। ফলে এই দুইজনের ব্যাপারে তাদের, এবং এটা একবারই হয়েছে জোড়া ফাঁসি, এরপরে আর হয় নাই। ফলে এটা নিয়ে তাদের একদম সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। এই নাটকটা যখন করা হয়, এই নাটকটা করার ঘন্টা দুয়েক আগে আমরা সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে একটা প্রেস কনফারেন্স করেছিলাম অন্য একটা কারণে। আমার আম্মা সেখানে বক্তব্য দিয়েছিলেন, আমি তার পাশে ছিলাম। এই নাটকটা মূলত মঞ্চস্থ করেছিল কারা? এই নাটকটা কে বা কারা? এই নাটকটা সরকারের, একদম শেখ হাসিনার সরকারের আইন মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষের যোগ সাজস্যে করা হয়েছিল। আমি একটা কমন সেন্সে বলি, শুনেন, এইটা তো একটা বিরাট ঘটনা। ধরেন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব অথবা আলী হাসান মাহমুদ মুজাহিদ সাহেব তারা ক্ষমা চেয়েছেন, এত বড় ভাইটাল একটা বিষয় যদি তাদের হাতে থাকে, বানোয়াট টানোয়াট আমরা বলতেছি, কিন্তু আপনি নর্মাল কমন সেন্সে যদি চিন্তা করেন, এটা তো তারা ইমিডিয়েটলি তারা পাবলিক করে তারা এটার ফায়দা হাসিল করবে, এটাই স্বাভাবিক। এবং আমি তখন এটাই বলেছিলাম যে এত বড় একটা ব্যাপার, সেটা তো লিখিত আকারে করা হয়, এটা তো একটা রিসোর্স তাদের জন্য, একটা বিরাট, এটা নিয়ে তারা ফায়দা হাসিল করবে, পলিটিক্যালি বেনিফিট পাবে, লেট ইট রিভিল, এটা পাবলিক করে দিক, আমরা সবাই দেখি। কিন্তু তখন তারা করলো না, তার মানেই হচ্ছে যে এখানে কিছু মিস্টারি আছে। এবং এই নাটকটা করে, কারণ আপনি জানেন যে এরকম একটা অ্যাপ্লাই করলে সেইখান থেকে প্রথমে কারা কর্তৃপক্ষ, তারপর হোম মিনিস্ট্রি, সেখান থেকে আইন মন্ত্রণালয় থেকে প্রেসিডেন্টের কাছে, আবার ওই একই চ্যানেলে ব্যাক করবে, আবার ওইভাবেই ব্যাক করবে। আপনার সময় যখন এগুলো ব্যাক করতেছে না, যখন ধরেন রাষ্ট্রপতি খারিজ করছে কি করছে না, এগুলো তো পরের আলাপ। আমরা তো অলরেডি সাক্ষাৎ করতে চলে গেছি, আমাদেরকে তো অলরেডি তারা ফোন দিয়ে ফেলছে। তো আগে তো আপনি পুরো প্রক্রিয়াটা শেষ করে রিজেক্ট হবে, তারপর না আমাকে সে ডাক দিবে যে আপনারটা রিজেক্ট হয়েছে, আপনি আসেন। কিন্তু আমাকে তো তার আগেই ডাক দিয়ে ফেলছে। তার মানে হচ্ছে এই যে বাকি যে বিষয়গুলো, এগুলো আসলে পুরোটা একটা ড্রামা ছিল। আমি বলবো যে তারা সম্ভাব্য প্রতিক্রিয়াগুলো কিভাবে মানে ঠেকাবে, তারা এইটাকে মানে কিছুটা দুর্বল করবার জন্যই তারা এই নাটকটা মঞ্চস্থ করেছে। আপনার বাবা এই যে বিগত সরকারের, তৎকালীন সরকারের যে চরম জিঘাংসার শিকার হলেন আপনার ভাষ্য অনুযায়ী বা আপনার কথা অনুযায়ী, এবং শেষ পর্যন্ত মৃত্যুর দড়িতে ঝুলতে হলো, এই যে এত বড় ত্যাগ এবং আপনার পরিবারের উপর দিয়ে এত ঝড় গেছে, এত কিছু গেছে, এর পরবর্তীতে আসলে আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? এবং একই সাথে যদি এটা জানতে চাই যে আমাদের দেশের জন্য এটা আসলে মানে একটা গালিই বলতে পারি আমরা, যে রাজাকার কিংবা যুদ্ধ অপরাধী, এটাকে মানুষ কিন্তু সাধারণভাবে নেয় না। এই যে খেতাবটা পেলেন এবং এই খেতাবটা নিয়ে আপনারা এত বছর বেঁচে রয়েছেন, এই বিষয়ে আসলে কোনো ধরনের কোনো আইনি পদক্ষেপে বা আপনারা গিয়েছেন কিনা সেটা যদি একটু পরিষ্কার করেন। প্রথম আগে দ্বিতীয়টার উত্তর দিই। দেখেন, আমি তো একটা সোসাইটিতে থাকি, জি, এবং যেহেতু মানুষ, আমাকে খেয়ে পরে বাঁচতে হয়। আমি তো ধরেন কোনো না কোনো দোকানপাট থেকে খাবার কিনি, বাজার থেকে সদাই, নাহলে তো আমি আছি না। তো আমরা যদি সমাজের কাছে মানুষ আমাদেরকে এতটাই খারাপ জানতো, তাহলে আমি আছি কিভাবে? আমাকে তো আলাদা করে আমি তো কোনো আলাদা কোনো জায়গায় না। আমি তো বললাম, আমি নিজেও যেমন 17 বছর ধরে দেশে ছিলাম, আমার পরিবারও আছে এবং পুরোটা সময় আছে। এটা আসলে আমি বলবো যে সাধারণ মানুষের এগুলো নিয়ে খুব বেশি মাথা ব্যথা নাই। আপনি যেভাবে বলছেন, সাধারণ মানুষ যদি মাথা ব্যথা থাকতো, তারা যদি খুব বেশি প্রতিক্রিয়া দেখাতো, তাহলে আমি সোসাইটিতে থাকতেই পারতাম না। আমি একটা ভালো সোসাইটিতে থাকি, ভালো একটা জায়গাতে থাকি, বিলং করি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আইনানুগভাবে কিছু করা যায় কিনা ক্ষতিপূরণ, এইটা একটা বিষয় আসতে পারে, যে যারা পরিবারগুলো সাফার করেছে, কিংবা ধরেন এই বাবার এই ভোগান্তির কারণে সন্তানেরা যে সাফারগুলো করেছে, আমাদের চাকরি গেছে, আমার মেয়ে ভাই চাকরি গেছে, এরকম যাদের হয়েছে, তারা এটার কোনো কম্পেনসেশন হতে পারে কিনা। এইটা আমার কাছে আইনগত কম্পেনসেশনের থেকে লিগাল একটা ব্যাপার আমার কাছে বড় মনে হয়েছে, যে ওনাদেরকে এটার আইনগতভাবে ওনাদেরকে ইনোসেন্সটা প্রুফ করা যায় কিনা। আমাদের মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব এরকম একটা উদ্যোগ নিতে চেয়েছিলেন। উনি তো ক্যান্সারে আক্রান্ত হয়ে একদম শেষ স্টেজে দেশে আসলেন, উনি আমাদেরকে নিয়ে বসছিলেন এবং উনি আমাদেরকে নিয়ে কীভাবে এটা নিয়ে করা যায়, এটা নিয়ে উনি একটা আইনানুগ পদক্ষেপ নেবেন।
সেরকম বলে এরপর তো উনি চলে গেলেন। এখন আমি মনে করি আমাদের এটিএম আজহার সাহেবের সম্পূর্ণ রায়টা প্রকাশিত হয়েছে এবং ওখানে বেশ কতগুলো ভালো অবজারভেশন আছে। আমরা চেষ্টা করব, আইনজীবীদের সাথেও আমরা কথা বলছি, আইনজীবীদের সাথে পরামর্শ করে ওই রায়ের উপরে বেস করে আমরা আমাদের বিগত যে রায়গুলো হয়েছে সেগুলোর যে আমাদের যে ভিকটিম হলাম এটার কোনো লিগ্যাল রেমেডি পাওয়া যায় কিনা, এটা হচ্ছে আমার মূল টার্গেট। ফিনান্সিয়াল কম্পেনসেশনটা আমার কাছে খুব বড় বিষয়। বর্তমান যে দেশে একটি নির্বাচিত সরকার রয়েছে, আপনি আসলে বিচার ব্যবস্থার প্রতি কতটা আস্থাশীল, এবং পাশাপাশি যদি এটাও জানতে চাই যে আপনাদের দল জামাত তো এখন প্রধান বিরোধী দলে রয়েছে, এই যে আপনার বাবা কাদের মোল্লা, কামরুজ্জামান সাহেব যাদের কথাই বলছিলেন, তাদের এই ত্যাগ কি বর্তমান যারা রয়েছেন জামাতে তারা কি আসলে ভুলে গিয়েছে কিনা? আচ্ছা, প্রথম কথা হলো যে বিচার বিভাগকে ব্যবহার করে আওয়ামী লীগ তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে। আপনি যদি আমাদের বাবাদের এই রায়গুলো দেখেন, শুধু এটাই না, এর আগে যদি আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করে, এটাও কিন্তু বিচার বিভাগের মাধ্যমে হয়েছে। বেগম খালেদা জিয়াকে ঘর থেকে বের করা বিচার বিভাগের মাধ্যমে হয়েছে। সুতরাং বিচার বিভাগকে আওয়ামী লীগ ব্যবহার করেছে। আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানের পরে যেটা আমাদের ডিজায়ার ছিল সেটা হচ্ছে যে বিচার বিভাগের এই পলিটিসাইজেশন থেকে মুক্ত রাখা। আনফর্চুনেটলি বোধহয় গত 2-3 দিন আগের নিউজ যে আমরা দেখলাম যে পৃথক সচিবালয় করবার যে বিধানটা ছিল এটাও বিলুপ্ত হয়ে গেছে। সুতরাং এই প্রক্রিয়াটা আমাদের আসলে পূরণ হলো না, আমাদের যে আশাটা, এবং এটা সর্বশেষ যিনি চিফ জাস্টিস সৈয়দ রিফাত আহমেদ সাহেব উনি এটা উদ্বোধন করেছিলেন, এটা হলো না। এটা আমাদেরকে মানে শঙ্কিত করেছে। আমি মনে করি এটা আমাকে না, যে কোনো সাধারণ মানুষকে শঙ্কিত করবে যে আবারও পলিটিক্যাল একটা হস্তক্ষেপ যারা বিচারের আশায় বিশেষ করে রয়েছেন। জি, এটা একটা, সুতরাং এটা আমাদের জন্য বেদনাদায়ক। এটা কে এখন ক্ষমতায় বা কারা বিরোধী দল ওটার বাইরেও আমি সাধারণ হিসেবে বলছি যে বিচার বিভাগটাকে স্বাধীন রাখা দরকার। 2 নম্বর আপনি যেটা বললেন যে আমাদের দলের কি অমূল্যায়ন করে কিনা, আমি বলবো ত্যাগের কথা কি আসলে তারা মনে রেখেছে কিনা, এবং সেইভাবে ধারাবাহিকতা যে আমাদের যে কোনো প্রোগ্রামে আসলে আমাদের এই সাবেক দায়িত্বশীলদের কথা স্মরণ করা হয়। এবং সর্বশেষ গত 11ই মেতে নিজামী সাহেবের দিবস ছিল, সাদা দিবস ছিল, সেখানেও দলের আমির বিবৃতি দিয়েছেন, তার জন্য দোয়া করেছেন। এটা আমার বাবার ক্ষেত্রে অন্যদের ক্ষেত্রেও করেন। আমাদের প্রত্যাশা অবশ্য আরও বেশি, যদি আমাকে বলেন সেটা আরও বেশি কীরকম, আমরা চাই যে তাদের এগুলো নিয়ে আরও বেশি আলোচনা হোক এগুলো, কারণ এখানে তো তারা 10 সালের ভিতরে চলে যাওয়ার কারণে এখন যারা আছে অনেকে তাদেরকে হয়তো দেখেই নেই। ফলে তাদেরকে আরও বেশি সামনে নিয়ে আসা যায় কিভাবে, তাদের জীবনযাপন থেকে বা তাদের যেটা আমরা অনেস্টির কথা বললাম, ইন্টেগ্রিটির কথা বললাম, সেই জায়গাগুলোকে আরও কীভাবে মানুষের কাছে পপুলার করা যায়, তাদেরকে কীভাবে মডেল হিসেবে উপস্থাপন করা যায়, তাদের স্মৃতিগুলো সংরক্ষণ করার জন্য যদি কোনো উদ্যোগ নেওয়া যায়, তাদের উপরে যদি ভালো কিছু বই বা সংকলন তৈরি করা যায়, এগুলো হচ্ছে আমাদের ডিজায়ার। কিন্তু আপনি যদি বলেন যে দল স্মরণ করে কিনা বা মনে রাখে কিনা বা স্বীকার করে কিনা, অবশ্যই সেটা করে, এবং আমরা তো দলের সাপোর্ট পাই, দল তো আমাদেরকে খেয়াল রাখে। এটা তো বললে, এটা না বললে তো আসলে অস্বীকার করা, এটা তারা করেন। আপনি বলতে পারেন যে আমাদের জায়গা থেকে অ্যাজ এ ভিকটিম আরও কিছু চাওয়া আছে কিনা, আমি সেই চাওয়াগুলো বললাম যে হ্যাঁ আরও কিছু হলে আরও ভালো। আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি খুব সংক্ষেপে অন্য একটি বিষয়ে জানতে চাই, সেটি হচ্ছে আপনি শুরু থেকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করছিলাম যে আপনি সাংবাদিকতা, লেখালেখি, গবেষণা এগুলাতে যুক্ত ছিলেন, এবং হেফাজতে ইসলামের উপর যে হামলাটা যেদিন হয়েছিল 13 সালের 5 মে, সেদিন খুব তড়িঘড়ি করে আমরা দেখেছিলাম দেশের 2টি বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত এবং ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং খুব সম্ভবত আপনি দিগন্ত টিভিতে তখন কর্মরত ছিলেন। সেদিন আসলে ঠিক কি হয়েছিল এবং এই তাড়াহুড়ো করে বন্ধ করে দেওয়ার পেছনে আসলে কারণটাকে একটু সংক্ষেপে জানতে চাই। আমার ওই দিন ট্রাইব্যুনালের আমার বাবার মামলার হিয়ারিং ছিল। আমি যখন ওইটা শেষ করে বের হলাম, প্রথম কথা হলো আব্বাকে তারা সহজে নিতে চাচ্ছিল না, কারণ রাস্তাঘাট খুবই ভায়োলেন্ট একটা অবস্থা ছিল। তো পরে আমি ওয়েট করলাম, ওয়েট করে শুনানির পর বেশ লম্বা সময় 2-2.5 ঘন্টা পর আব্বাকে নিয়ে গেল কারাগারে। এরপর আমি বের হলাম, বের হয়ে যখন আমি ট্রাইব্যুনাল থেকে হেঁটেই, আমার যেহেতু বিজয়নগর পানিটাঙ্গিতে আমার অফিস, খুব বেশি দূর না, আমি হেঁটে হেঁটে আসলাম, আমার রিক্সা তো নাই, পুরো রোড ব্লক। তো আমি কিন্তু তখন আসতে আসতেই ধোয়ার কুণ্ডুলি, তারপরে ভ্যানে করে যে মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, গোলাগুলি, টিয়ার শেল, এগুলো আমি দেখছি। এগুলো দেখে দেখে আমি আমার অফিসে আসছি। আমার নিউজ ছিল বিকালে, আমি সেই নিউজ পর্যন্ত অফিসে ছিলাম, এরপর আমার ডিউটি শেষ। এরপর আমি নেমেছি অ্যাজ এ অবজারভার, আমি পুরো বিষয়টা দেখার জন্য। এবং প্রায় আমি বলবো যে
8টা 9টা পর্যন্ত আমি আমার অফিসের আশপাশেই ছিলাম, আচ্ছা। কারা কারা কি আছে দেখছি। এরপরে যখন দেখলাম যে সব পুরো যতগুলো লোকজন ছিল আস্তে আস্তে মতিঝিলের দিকে চলে যাচ্ছে, আমিও আস্তে আস্তে মতিঝিলের দিকে গেলাম এবং আরামবাগ মোড়ে নটরডেমের ওই সাইডটায় আমি ছিলাম। এবং এরকম সময় ওই রাত 1:30 বা 2টার আগ দিয়ে এই ক্র্যাকডাউনটা শুরু হয় এবং সে এক বিভৎস, ধরেন আপনি প্রচণ্ড আওয়াজ নিয়ে আমরা দেখছি যে ধরেন একটা বিরাট ফোর্স আসছে এবং তারপরে তারা আস্তে আস্তে বাঁশি দিতে দিতে মানে গুলি করতে করতে এবং মানে ওই সময় তো বোঝাও যায় না কোনটা গুলি কোনটা সাউন্ড গ্রেনেড কোনটা কি, একদম অন্ধকারাচ্ছন্ন এবং মানে ব্ল্যাক আউট, তো পুরো এলাকার মতিঝিল আরামবাগ ফকিরাপুল ব্ল্যাক আউট। এর মধ্যে দিয়ে তারা এসে একদম শাপলা চত্বর দিয়ে আপনার এবং আমরা এরপর দৌড়ানো শুরু করলাম। আমার মনে আছে আমরা দৌড়াতে বোধহয় ওই যেখানে বলাকা সিম্বল ওই পর্যন্ত আমি এসেছি, শুধু স্যান্ডেল আমি শুধু দেখেছি যে কত সহস্র স্যান্ডেল ওখানে পড়ে আছে, তার হিসেব নেই। এবং স্যান্ডেল পার হয়ে পরে আমি ওইখানে ওই একটা জায়গায়, পুলিশ তো প্রচণ্ড ডেসপারেট, আমার মনে আছে আমি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ভেতরে একটা গলি দিয়ে ঢুকে দেখলাম যে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, ওখানে লাফ দিয়ে পড়লাম, ওখানে আমি সারা রাত পার করলাম। এরপরে ফজরের আজান হলো, এর মধ্যে অফিস থেকে ফোন আসলো আমার কলিগ, তারা আবার অফিসে বসে যারা পুরো সিচুয়েশন অবজার্ভ করছিলেন তারা বললেন যে এরকম পুলিশ আসছে এবং অন্যান্যরা আসছে, তারা এসে অফিস মানে ট্রান্সমিশন বন্ধ করে দিচ্ছে বা সব যন্ত্রপাতি নিয়ে নিচ্ছে। তো আমার তো তখন কিছু করার নেই, আমি তো একদম ফিস করে কথা বলতেছি, কারণ চারপাশ দিয়ে পুলিশ হাঁটাহাঁটি করছে। আমি জাস্ট ফোনটা রেখে বসে আছি। মুখে। এরপরে যখন ফজরের আজান দিল, আকাশটা একটু পরিষ্কার শুরু হলো, এরপর দেখলাম যে পুলিশ নিজেই রাস্তা তৈরি করে দিচ্ছে যে আপনারা বের হয়ে যেতে পারেন। তখন তারা ওই আটক করবে পাকড়াও করবে ওই অ্যাপ্রোচ থেকে মঞ্চ রাস্তাটা ক্লিয়ার করে। এরপর আমরা বের হলাম, আমি দেখলাম যে কাচের টুকরোয় আমার পুরো প্যান্ট ছিঁড়ে গেছে, যত আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, একদম ওইভাবে করে ময়লার জামা কাপড় নিয়ে আমি কোনো রকম হেঁটে আস্তে আস্তে আমার অফিসে আসলাম। অফিসে এসে দেখলাম যে একদম শুনশান নীরবতা, সবার মুখ বিষণ্ণ, আমাদের স্টাফরা সবাই মুখে এরকম বসে আছে, কেউ কান্না করতেছে, অপ্রত্যাশিত ব্যাপার। মূলত যেটা হয়েছিল ওই সময় ওই দিনের ঘটনাটা আমরা লাইভ করেছিলাম। আচ্ছা আচ্ছা। এই হেফাজতের এই পুরো ক্র্যাকডাউনটা আমরা আমাদের টেলিভিশন থেকে লাইভ করেছিলেন এবং আমাদের তৎকালীন ইপি যিনি ছিলেন ফয়দুর নোমান সাহেব সহ পুরো একটা টেকনিক্যাল টিম মাঠে ছিল, আমাদের সকল ধরনের যন্ত্রপাতি নিয়ে লাইভ টেলিকাস্ট করবার মতো সবগুলো নিয়েছিলেন এবং তারা ওই জিনিসটা লাইভ করছিল এবং আমাদের একটু পরপর নিউজ হচ্ছিল, নিউজে সেইগুলো দেওয়া ছিল এবং এটা তারা বন্ধ করবার জন্য করেছিল এবং নিউজটা চলা অবস্থা প্রমাণগুলো লোপাট করার জন্য এবং চলা অবস্থাতেই এটা করেছে এবং তারা তো আমাদের আর্কাইভ থেকে এসে সব ফুটেজও নিয়ে গেছে এবং আমাদের এই বন্ধুটা কিন্তু সাময়িক নিষেধাজ্ঞা, আনফরচুনেটলি সাময়িকটা আজকে 13 বছর হয়ে গেল, শেষ হলো না। আমি আসলে সময় স্বল্পতার কারণে আমার আরো বেশ কিছু প্রশ্ন ছিল আপনার কাছে, আরো কিছু জানার ছিল, আমি সময় স্বল্পতার কারণে আসলে অত্যন্ত দুঃখিত যে আসলে সেই সময়টা পাচ্ছি না। আপনি আমাদের স্টুডিওতে কষ্ট করে আসার জন্য এবং আমাদের মূল্যবান সময় আপনার দেওয়ার জন্য আপনাকে এসএটিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আবারও ঈদের শুভেচ্ছা আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ। আসলেই আপনার অনুষ্ঠানের নাম সার্থক, অনেকগুলো না বলা কথা বললাম এবং আমি আমার দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং তাদের কাছ থেকে দোয়া কামনা করি আমি এবং আমার পরিবারের জন্য, আমার পিতার জন্য, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং আমি আমার দর্শকদেরকে আপনার মাধ্যমে আপনাকে, আপনার টিমকে, সবাইকে আবারও ঈদুল আজহা শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ। শূন্যতা আছে বলেই পূর্ণতার এত কদর। সবাই যদি পূর্ণতা পায়, শূন্যতার গল্পগুলো লিখবে কে? আর সেই গল্পগুলোই আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌময় দেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো নির্যাতন কিংবা হয়রানির কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথেই। আল্লাহ হাফেজ।